অফিস ছুটি এখন। জহির চৌধুরী, আহনাফ এবং আহিলও এখন থেকে বাড়িতেই থাকে। আফরিন গতকাল শ্বশুরবাড়ি চলে গেছে। বিয়ের পর তার প্রথম ঈদ শ্বশুরবাড়িতে করতে হবে। ঈদের ২-৩ দিন পর আসবে আবার। আহনাফ, নিহিত আর আহিল ড্রয়িং রুমে বসে খেলা দেখছিল। সন্ধ্যার পর আর কিছুতেই মন না বসলো খেলা দেখতে, একটু অনাগ্রহ কাজ করে না। নেহা এসে দাঁড়িয়েছে টিভির সামনে। আহিল নাক মুখ কুঁচকে বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? টিভির সামনে দাঁড়িয়ে আছো কেন? নেহা দুহাত বগল দাবা করে একটু ভাবসাব নিয়ে বলল, খেলা দেখা বন্ধ। সমস্যা কি তোর? আজইরা কথা না বললে সামনে থেকে সর, বলল নিহিত। নেহা দমে যাওয়া মেয়ে নয়। সে এবার কোমরে হাত গুজল, রাগে হিস হিস করে বলল, হুমকি ধামকি দিয়ে লাভ হবে না কোনো। খেলা দেখা বন্ধ মানে বন্ধ, ব্যাস। কি চাই তোর? জানতে চাইল আহনাফ। লুডু খেলবো, বলল নেহা। তো খেল, বারণ করল কে? আমাদের কেন বিরক্ত করছিস? কেন তোমাদের সাথে লুডু খেলবো? সবসময় কিন্তু সব আবদার ভালো লাগে না নেহু। অর্ষার সাথে গিয়ে খেল, ভাবি তো আছেই সাথে, তোমরাও। এবার কিন্তু সত্যি রাগ লাগছে নেহা, সব সময় বাচ্চামো করা লাগবে। ধমক খেয়ে কিছুক্ষণ ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে নেহা, এরপরে লম্বা পা ফেলে ছুটে যায় ড্রয়িং রুমে। মিনিট ৫ বাদে ড্রয়িং রুমে এসে উপস্থিত হয় অর্ষা। কোনো কথা না বলেই আগে টিভি অফ করে। উপস্থিত তিনজনের হকচকিয়ে যায়। আহনাফ কিছু বলতে যাবে, তার পূর্বে অর্ষা বলে, আপনি কি বুদ্ধিশুদ্ধি কখনই হবে না? মেয়েটা কয়দিনের জন্য এসেছে বাংলাদেশে, ওর কথা বাদ দিলাম। আপনি নিজেই কয়দিনের জন্য এসেছেন? ঈদের পরই তো আবার দৌড় লাগাবেন সুইজারল্যান্ড। পরিবার পরিজন ছেড়ে ব্যস্ত জীবন শুরু করবেন আবার। যে কয়টা দিন দেশে আছেন সে কয়টা দিন কি সবার সাথে মিলেমিশে সময় কাটানো যায় না? এই খেলা কি আপনি পরে আবার দেখতে পারবেন না? আহনাফ নিরুত্তর। নিহিত মিনমিন গলায় বলল, যখনের খেলা তখনই দেখার মাঝে আলাদা মজা আছে ভাবি। তাই খেলা যদি দেখতেই হয় তাহলে সুইজারল্যান্ড বসে দেখতেন। বাংলাদেশে কেন এসেছেন? বোন এখন কাছে আছে তো মর্ম বুঝতে পারছে না। যখন বিয়ে হয়ে যাবে তখন আর আবদার করার জন্য বোন থাকবে না, তখন বুঝবেন কেমন লাগে। শান্ত হও অর্ষা, এত হাইপার হয়ে যাচ্ছ কেন? বলল আহিল। অর্ষা গম্ভীর হয়ে বলল, তুই তো আর কথাই বলিস না, চুপ হয়ে থাক একদম। আহনাফ বলল, আচ্ছা বেশ, ভুল হয়ে গেছে সত্যি। চলো এবার লুডু খেলা যাক। নেহা কোথায়? আমাদের ঘরে। ধমক কেন দিয়েছেন ওকে? কাঁদছে এখন মেয়েটা। আহনাফ আর কিছু বলল না। আহিল এবং নিহিতকে নিয়ে গেল নিজের রুমে। বিভিন্ন ছলাকলা হাসির কথা বলে মুহূর্তে নেহা রাগ ভাঙিয়ে ফেলে। এরপর পাঁচজনে মিলে একসাথে লুডু খেলতে বসে। সবার আগে ছক্কা উঠায় আহনাফ এবং আস্তে আস্তে সেও সবার সাথে এগিয়ে যায়। একে একে ৩টা গুটি পাকিয়ে ফেলেছে। বাকিরা এখন আদা জলে খেয়ে নেমেছে। আহনাফ একটা গুটি পিছনে। অনেক কষ্টে সেই গুটিটা বাঁচিয়ে প্রায় পাকার ঘরের কাছে গিয়ে আসে। ওই সময় পরে দান থাকে অর্ষা। সে ১-৬-৪ উঠিয়ে আহনাফের পাকা গুটি খেয়ে ফেলে। আহনাফ চেঁচিয়ে বলে উঠে, হায় হায় গো আল্লাহ গো, আমার এ কি সর্বনাশ হয়ে গেল। নিজের বউ এই কাজটা করতে পারলো? আল্লাহ, পাকা টসটসে গুটিটা এভাবে খেয়ে ফেললো। ইয়া আল্লাহ, এত কষ্ট কি করে সহ্য করি? আমার এত বড় সর্বনাশ তুমি করতে পারলা বউ? আহনাফের হায় হুতাশ দেখে বাকিদের অবস্থা হেসে কুটি কুটি। বিশেষ করে নেহা তো হাসির দমই নিতে পারছে না ঠিক মতো। আহনাফ মেকি দমক দিয়ে নেহার উদ্দেশ্যে বলল, তুই হাসবি না খবরদার। তুই তুই হচ্ছিস ঘসিটি বেগম। আহারে আহারে, আহিল ও নিহিত সমস্বরে বলে উঠল। আহনাফের রাগ বাড়ে তাতে। ওদেরও ধমক দিয়ে বলে, তোরা দুটো চুপ থাক, মীর জাফরের দল। বর্ষা হাসছে মুচকি মুচকি। আহনাফ ওর দিকে তাকিয়ে কাঁদো কাঁদো হয়ে বলল,
তুমি হচ্ছে বউ মানুষ, তোমারে তো কিছু বলতেও পারি না, তবে খুবই দুঃখ দিলা তুমি আমারে। চাঁদ রাতের আগের দিন কেয়া সিফাত এই বাড়িতেই আসে, সঙ্গে রুহুল আমিন, কুসুম আর তিয়াসও। জহির চৌধুরী এতবার ফোন করে আসার কথা বলছে যে দাওয়াত উপেক্ষা করা সম্ভব হয়ে ওঠেনি। বাড়ি ভর্তি এখন মেহমান। বিকেলের দিকে আহনাফ বড় খালার পরিবার আর ছোট খালার পরিবারও চলে এসেছে। এবার সবাই মিলে একসাথে ঈদ করবে। শুধু আফরিনের জন্য একটু খারাপ লাগছে, তবে কিছু করার নেই। বিয়ের পর মেয়েদের সবকিছুই তো স্যাক্রিফাইস করতে হয়। মেহমান বেশি হয় রেনু কিংবা আমেনা বেগম একা কাজ করে কুলিয়ে উঠতে পারে না, তাই তাদের সাথে বেশিরভাগ সময়টা অর্ষাও কাজে ব্যস্ত থাকে। ফ্রি সময় কাটানো মুসিবত নেই এখন তেমন একটা। কেয়া আসার পর থেকেই ঘরের মধ্যেই ছিল, বাইরে বের হয়নি। যে যা করতেছে এরপর সবার সামনে হেসে ফেলে ফ্রি হওয়ার এতটা স্বাভাবিক ব্যাপার নয়। ড্রয়িং রুমে এখন সব বাচ্চা কাচ্চারা রয়েছে, শুধু সে খুব ভয় নিয়ে রান্নাঘরে পা রাখে। আমেনা বেগম তখন হেসেল সামলাতে ব্যস্ত। কেয়াকে প্রথম রেনু দেখতে পায়, জিজ্ঞেস করে, কিছু লাগবে আপা? কেয়া নার্ভাস ফিল করে, অনেক বেশি অস্বস্তি লাগছে তার। আমেনা বেগম তাকিয়ে হাসেন, সেও রেনুর মতো জানতে চায় কিছু লাগবে কিনা। কেয়া জড়তাগ্রস্ত হয়ে বলে, না এমনি আসলাম, ঘরে ভালো লাগছে না এখন, তোমার গরমের মধ্যে না থাকাই ভালো, তুমি রেস্ট করো ঘরে গিয়ে। সমস্যা নেই আন্টি, ঠিক তো? হ্যাঁ। তিনি রেনুকে নিয়ে একটা চেয়ারে আনিয়ে কেয়াকে বসাতে বললেন। জানতে চান রোজা আছো? জি। ইফতারের পর আচার খেলে বলিও, অনেক আচার আছে ঘরে, সেই দিন চলে যাবে মনে করে 2 বয়াম নিয়ে যেও। কেয়া মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে। এত কিছুর পরও এতটা স্বাভাবিক ব্যবহার কি কেউ করতে পারে? এতটা ভালো কেউ বাসতে পারে? এই মানুষটা ভালো, শুধু ভালো নয়, প্রয়োজনের চেয়ে কয়েকশো গুণ বেশি ভালো বোধ হয়। আবেগের চোখে কোণে জল এসে জমা হয়। সবার অগোচরে শাড়ির আঁচল ভীষণ সন্তর্পণে মুছে নেয় পানিটুকু। সবাই দৃষ্টি এড়িয়ে যেতে পারলেও অর্ষার দৃষ্টি এড়িয়ে যেতে পারেনি। কেয়ার কাছে আরো বেশি অদ্ভুত লেগেছে ইফতারের সময়। সংকোচে সে তখন সবার সামনে আসতে চায়নি। আমেনা বেগম জোর করে নিয়ে এসেছে। একসাথে ইফতার করা যে আনন্দ, সেটা কি একা ইফতার করার মধ্যে থাকে? তিনি কেয়ার স্বামী সিফাতের সাথে সবার পরিচয় করিয়ে দিলেন। অবাক করার বিষয় হচ্ছে উপস্থিত একজনও কোনো রকম টু কথা শোনেনি, এমনকি একবারের জন্য জানতে চায়নি কেন সে সেই দিন এমনটা করেছিল। উপরন্তু সবাই সিফাত এবং কেয়ার সাথে এত ভালো ব্যবহার করেছে, যেটা তাদের দুজনেরই প্রত্যাশার বাইরে ছিল। এমনকি আহনাফ ও সিফাতের সাথে বিনয়ের সাথে কথা বলছেন। কেয়ার সাথে স্বাভাবিক কথোপকথন হয়েছে 2-3টা। সব মিলিয়ে কেয়া আপ্যায়িত এবং আনন্দিত। মন থেকে সে এই পরিবার, আত্মীয়স্বজন এবং আহনাফ অর্ষার জন্য দোয়া করে। এই মানুষগুলো সারা জীবন এমনই থাকুক, কখনোই যেন পরিবর্তনের ছোঁয়া এদের ধারের কাছে না ঘেঁষতে পারে। ধীরে ধীরে অর্ষা ভীষণ ব্যস্ত হয়ে পড়ে। কখনো কেয়ার সাথে সময় কাটানোতে ব্যস্ত, আবার কখনো খালামণি, ফুপি, এদের ছোট ছোট ছেলেমেয়েদের নিয়ে ব্যস্ত। আহনাফে তার সময় দেওয়া হয়ে ওঠে না। অভিমান হয় আহনাফের। সারাদিনই ব্যস্ততা কাটিয়ে আহনাফের কাছে গেলেও এড়িয়ে যায় সে অর্ষাকে, ঠিকমতো কথাও বলে না। রাতে ঘুমিয়ে নিহিত আর আহিলের সাথে বিষয়টা অর্ষারও ভালোভাবে নিতে পারে না। চাঁদ রাতের দিন সবাই যখন মেহেদি নিয়ে উৎসব আনন্দে মেতে উঠে, আহনাফ অর্ষা তখন মান অভিমানের স্রোতে ভাসছিল। অর্ষা ভেবেছিল অন্তত রাতে সবকিছু ঠিকঠাক হবে, তাও হয়নি। রাগে জিতে সে হাতে মেহেদিও দেয়নি। কেয়া, নেহা, বাড়ির সবাই অনেকবার জোরাজুরি করলেও অর্ষা পরে দেবে এই বাহানা নিয়ে কাটিয়ে দিয়েছে। ইফতারের পর সবাই বাড়ির সামনে
ফাঁকা খোলা জায়গায় আতশবাতি ফুটাচ্ছিল। অর্ষা তখন আহনাফের হাত ধরে টেনে বাড়ির অন্য সাইডে নিয়ে যায়। আহনাফ গম্ভীর হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? অর্ষা ফোঁস করে দীর্ঘশ্বাস নিয়ে বলে, কি হয়েছে সেটা তো আপনি বলবেন। আমি বলবো মানে? এখানে নিয়ে এসেছো কেন? আপনার সমস্যাটা কি? এমন করছেন কেন? আমি কি করেছি? কিছুই তো করিনি। কিছুই করেনি? কে আপু এই বাসায় আসার পর থেকে আপনার ব্যবহার আচরণের পরিবর্তন এসেছে কেন? আপুকে সহ্য করতে পারছেন না আপনি? তোমার কোথাও ভুল হচ্ছে। এমন কিছু না। এমন কিছু না? এই ব্যবহার যদি কে আপুর চোখে পড়ে তাহলে কি ভাববে সে? আমি কিছুই করিনি অর্ষা। বরং তোমারই এখন আমার জন্য কোনো সময় নেই। সবার জন্য তোমার সময় হয়, এমনকি রেনু আপার জন্য। শুধু আমার বেলাতে তোমার ব্যস্ততা। ডাকলেও তোমার সাড়া পাওয়া যায় না। ভালোবাসা প্রকাশ করার পর থেকে আমি তো ফেলনাই হয়ে গেছি। ভ্যালুলেস এখন আমি তোমার কাছে। ঠিক আছে, তোমার তো সমস্যা নেই। থাকো তুমি তোমার মতো করে। আহনাফ চলে যায় সেখান থেকে। অর্ষা নীরবে কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে। গাল বেয়ে গড়িয়ে পড়ে কয়েক ফোঁটা অশ্রুকণা। হাতের উল্টো পিঠে চোখের পানি মুছে চলে যায় রুমে। ঘর অন্ধকার করে শুয়ে থাকে। কাঁদতে কাঁদতে একটার সময় ঘুমিয়ে পড়ে। আমিনা বেগম ডাকতে এসে দেখে অর্ষা ঘুমিয়ে আছে। সারাদিন খাটাখাটি করে বলে তিনি আর ঘুম নষ্ট করলেন না। রাতে কেউ ডিনার করল না। বাচ্চারা কয়েকজন খেয়েছে শুধু, বাকিরা রাত জেগে গল্পগুজব করছে। আহিল সকালের সাথে ফোনে কথা বলছে। নিহিত হোয়াটসঅ্যাপে নিজের গার্লফ্রেন্ডের সাথে কথা বলছে। নেহা ফোনে কথা বলছে তার বাংলাদেশি সে বন্ধুর সাথে। দূর দূরান্ত থেকে সবাই তার প্রিয় মানুষ, প্রিয় বন্ধুর সাথে ঈদের আনন্দ ভাগ করে নিচ্ছে। ব্যতিক্রম শুধু অতি নিকটে থাকা মানুষ দুটোর মধ্যে। একই বাড়িতে, একই রুমে, একই বিছানায়, শুধু দুজনে দুদিকে ফিরে শুয়ে রয়েছে। একজন ঘুমালে অন্যজন নিদ্রাহীন রাত্রি কাটে। সকালে ঘুম থেকে উঠে নিজেকে স্বাভাবিক করে ফেলে অর্ষা। গোসল করে রান্নাঘরে চলে সেমাই পায়েস, নুডলস, খিচুড়ি রান্না করার জন্য। সেমাই রান্না করার পর আমেনা বেগম আসেন রান্নাঘরে। তিনি জোর করে অর্ষাকে বের করে দিয়ে বলেন, আজ আর তোমার রান্নাঘরে কোনো কাজ নেই। যাও যাও। রুমে গিয়ে আহনাফে পাওয়া গেল না। গোসল করতে গেছে হয়তো। ফোন হাতে নিতে বন্ধুদের মিসড কল আর মেসেজ দেখতে পায়। ভুলে গিয়েছিল সকালে একসাথে সবাই ভিডিও কলে থাকার কথা। অর্ষা গিয়ে আহিলকে ডেকে তোলে। এরপর নিজের রুমে এসে ভিডিও কলে জয়েন হয়। রেশমিক ধমক দিয়ে বলে, তোদের সমস্যা কি? তোদের বর কি অনলাইনে আসতে দেয় না? সবার আগে আমি এসে ওয়েট করতেছি। আশিক হাই তুলে বলো, দুদিন পর তোমারেও খুঁজে পাওয়া যাবে না। সো নাটক কম করো। তুই চুপ কর। আমি কেন চুপ করুম? আমার ফোন, আমার হোয়াটসঅ্যাপ, আমার ওয়াইফাই, আমার মুখ, আমি কথা বলি, তাতে তোর কি? অর্ষা ধমক দিয়ে বলে, ইয়ে মাবুদ, আজকের দিনটা অন্তত ঝগড়া বাদ দে তোরা। হ, ঝগড়া বাদ। বাই দ্য ওয়ে, বোকারানি তুই হাতে মেহেদি দিসনি কেন? জিজ্ঞেস করলো লামিয়া। সেই সময় ওয়াশরুম থেকে বের হয় আহনাফ। অর্ষা একবার সেদিকে তাকিয়ে বলে, এমনি। জুই বলল, এমনি কি আবার আজব? মেহেদি কেন দিবি না তুই? কি হয়েছে? আরে কিছু হয়নি। হেডফোন ছাড়া কথা বলার সবার কথা আহনাফ শুনতে পাচ্ছে। বিকেলের দিকে সবাই একসাথে বের হবে ঘুরতে। বাড়ির ছেলেরা ঈদের নামাজ পড়বে ঈদগাহে চলে গেছে। ফিরে আসতে সালামি দেওয়া হবে। অর্ষা বাদে সবাই সেজেগুজে রেডি হয়ে থাকে। নেহা সাজার সময় অর্ষার পাশে বসেছিল। সাজতে সাজতে নেহা বলে, ভাবি মনে আছে তো? হুম, মনে আছে। আশিককে আমি সব বলে দিয়েছি। আজ বিকেলে সবাই দেখা করব। থ্যাংক ইউ ভাবি। নাম কি তোমার বন্ধুর? আর কি করে সে? ওর নাম সিয়াম। তোমাদের সাথে এবার অনার্সে ভর্তি হবে। যাক, ভালোই হলো। তাহলে নামাজ শেষ করে বাড়িতে ফিরে সবাই একসাথে সেমাই খিচুড়ি খায়। এরপর সবাই থেকে সালামি উঠিয়ে ঝোলা ভর্তি করে। আহিল বেশ তাড়াহুড়া করে বাড়ি থেকে বের হয়। দুপুরে চলে আসবে জানায়।
এতটা তাড়াহুড়া করে সে কোথাও যেতে পারে বাকিকে আন্দাজ করতে না পারলেও অর্ষা কিছুই বুঝতে পারে। সাদা লং গাউন পরে রেস্টুরেন্টে বসে অপেক্ষা করছে সকাল। একটু পর পর ফোনের সময়ও দেখছে। ৬ বারের মতো যখন ফোনের সময় দেখতে যাবে তখন আহিল রেস্টুরেন্টে এসে পৌঁছায়। গাল ফুলিয়ে তাকিয়ে থাকে সকাল। আহিল অপরাধী ভঙ্গিতে বলে, সরি। ঝাঁকি উঠে সকাল, কিসের সরি? বাড়িতে কত নয়েজ হয় বলে বের হয়েছি আমি, জানেন? আর আপনি আসলেন লেট করে, এজন্য তো সরি। বিকেল তো আজ দেখা হতোই। তাহলে এখন দেখা করার দরকার কি ছিল? দরকার ছিল বলেই তো দেখা করতে বলেছি। তোমার সাথে আমার কিছু কথা আছে, বলুন। আগে খাবার অর্ডার দিই। আমি দিয়েছি। আহিল হেসে বলল, সো ফাস্ট। এভাবে বলছেন কেন? শুধুমাত্র কোল্ড ড্রিঙ্কস অর্ডার করেছি। আর যা খাবেন আপনি অর্ডার করে দিয়েন। আচ্ছা, এবার শোনো। চলো আমরা একটা কমিটমেন্টে যাই। কিসের কমিটমেন্ট? অবাক হয়ে জানতে চায় সকাল। আমাদের মধ্যে কোনো প্রেমের সম্পর্ক থাকবে না তাহলে? আমরা থাকবো কমিটমেন্টে। কমিটমেন্টটা হচ্ছে এই যে আমরা কোনো রিলেশনে থাকবো না এবং অন্য কারোর সাথে কখনো রিলেশন জড়াবো না। তুমিও না, আমিও না। সেটা কিরকম? এরকমই। আমরা ভালোবাসবো কিন্তু সম্পর্কে জড়িয়ে নয়। এখন তো তুমি ছোট। যখন তুমি এইচএসসি পরীক্ষা দেবে তখন আমাদের বিয়ে হবে। এত তাড়াতাড়ি? আমার পরিবার রাজি হলে কি আপনার পরিবার রাজি হবে? আমার পরিবারকে রাজি করানোর দায়িত্ব আমার। যদি আমায় বিশ্বাস করতে না পারো তাহলে এখন দুই পরিবারকে নিয়ে কথা বলিয়ে রাখতে পারি। আমি আপনাকে বিশ্বাস করি। তাহলে আপাতত পড়াশোনা মনোযোগ দাও। চাইলে এখনই পরিবারকে বলে রেজিস্ট্রি করে রাখা যায়, কিন্তু বিষয়টা ঠিক হবে না। তোমারও পড়াশোনা করতে হবে আর আমারও। তাছাড়া বাবা মাকে এখনই বিয়ের কথা বললে তারা বা কি ভাববে? তাই আমি চাই একটা কমিটমেন্ট থাকতে। তুমি কি রাজি? সকাল সময় না নিয়ে বলল, অবশ্যই রাজি। ভালো কিছু পাওয়ার জন্য মানুষ যুগের পর যুগ পার করতে পারে, আর আমি আপনাকে পাওয়ার জন্য 3টা বছর অপেক্ষা করতে পারবো না। আহিল খুশি হলো, মুচকি হেসে সকালের মাথায় হাত বুলিয়ে দিল। সকাল ভেংচি কেটে বলল, এবার আমার সালামি? আহিল হেসে বলে, অবশ্যই দেব হবু বিবিজান। ভর দুপুর, আজ রোদের উত্তাপও অনেক। তাও ভালো বৃষ্টি হচ্ছে না, তাহলে অনেকেই ঈদের মাটি হয়ে যাবে। কাজ টাজ কিছু না থাকায় অর্ষা শুয়ে আছে। এক হাত তার বন্ধ চোখের ওপর, অন্য হাত পেটের ওপর রাখা। নিঃশব্দে দরজার কাছে এসে দাঁড়িয়েছে আহনাফ। নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রয়েছে অভিমানী প্রিয়তমার দিকে। হাতে তার মেহেদি। সে নিঃশব্দে এগিয়ে যায়। খাটে বসার সময় হালকা শব্দ হয়। অর্ষা চোখ মেলে তাকায়। আহনাফকে দেখে কুঁচকানো ভুরু আরো কুঁচকে যায়। অন্য পাশে ফিরে শুতে হাত ধরে টানে আহনাফ। অর্ষা বিরক্ত হয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে? ওঠো। কেন? দরকার আছে। অর্ষা উঠে বসে। গলা আহনাফের দেওয়া চেনটা এখন নেই। নাকের ফুলটা আছে শুধু। চেন খুলে রেখেছো কেন? জানতে চাইল আহনাফ। অর্ষা অন্যদিকে মুখ ঘুরিয়ে বলল, এমনি। পছন্দ হয়নি? হবে না কেন? দীর্ঘশ্বাস নিল আহনাফ। এই প্রসঙ্গে আর কিছু না বলে অন্য প্রসঙ্গ টানল। বলল, হাতটা দাও। অর্ষা তাকায় আবার, তবে হাত সামনে আনে না। আহনাফ একটা বালিশ নিয়ে কোলের উপর রাখে। এরপর নিজেই অর্ষার হাতটা দিয়ে বালিশের উপর রাখে। ইউটিউবে গিয়ে মেহেদি দেওয়া টিউটোরিয়াল ভিডিও বের করে বলে, আফরিন যখন খুব ছোট তখন একবার চাঁদ রাতে মায়ের ডান হাতের আঙ্গুল কেটে যায়। কাটা হাত দিয়ে তো মেহেদি দেওয়া সম্ভব না। কে দিয়ে দেবে ওকে? তখন মেহেদি আব্বু পার্লারে গিয়ে যেতে চাইল। তখন ও এত জেদ করে কান্না করছিল যে বাইরে কোথায় যাবে না। রাত বাজে তখন 11টা। কাঁদতে কাঁদতে আফরিন ঘুমিয়ে যায়। চাপা স্বভাবের হয় ওকে কাছে টেনে কান্না থামানোর ইচ্ছে হলেও পারেনি তা করতে। ও ঘুমিয়ে যাওয়ার পর রাত 12টার পর মেহেদি নিয়ে আফরিনের কাছে যায়। ইউটিউবে দেখে দেখে ওর
ছোট্ট হাতে মেহেদি দিয়ে দিই। খুব একটা ভালো হয়নি। হাতে মেহেদি শুকিয়ে যাওয়ার পর্যন্ত ওর পাশে বসেছিলাম হাত ধরে। নয়তো চোখ মুখে যদি মাখিয়ে ফেলে। সকালে ঘুম থেকে উঠে নিজের মেহেদি রাঙা হাত দেখে ওর যে কি খুশি আমি সেই দিন দেখেছিলাম। আমার মনে হয়েছিল সেবারই ঈদ ওইটাই আমার সবচাইতে বড় গিফট। যখন জানতে পারলো মেহেদি অন্য কেউ নয় বরং আমি দিয়ে দিয়েছি তখন তো ওর খুশির সীমা ছিল না। আনন্দে নেচে নেচে সারা বাড়ি ঘুরছে। এরপর থেকে প্রায় বায়না ধরে মেহেদি দিয়ে দেওয়ার জন্য। আমি দিতাম না। আর আজ দ্বিতীয়বার আমি কাউকে মেহেদি দিয়ে দিচ্ছি। যে মেয়েটিকে আমি ভালোবাসি। আমার মা আর বোনের পর। ভালো না হলেও কিছু বলো না প্লিজ। কথাগুলো শুনে অনেকটা আবেগে আপ্লুত হলেও অর্ষা প্রকাশ করল না। আহনাফ ইউটিউব দেখে দেখে মেহেদি দিয়ে দিচ্ছে। আহামরি সুন্দর না হলেও খারাপ বলা যাবে না। অর্ষা ইচ্ছে করছিল সময়টা এখানে থেমে যাক, নয়তো অন্তত সীমাহীন হয়ে থাক, যার কোনো শেষ নেই। আচ্ছা, আফরিনের যেমন একবারই মেহেদি দিয়ে দিয়েছেন, অর্ষা বেলায় কি তাই? এমন সুদূর সুন্দর মুহূর্ত আর কখনোই আসবে না। নেহা উপস্থিত ঘটে তখন। দুজনে অনেক কথা বলার থাকলেও বলা হয়ে ওঠে না। আহনাবের প্রশংসায় পঞ্চমুখ নেহা। মেহেদি দেওয়া শেষ হলে আহনাব বলে, একটা সারপ্রাইজ আছে তোমার জন্য। অর্ষা সপ্রশ্নের দৃষ্টিতে তাকিয়ে থাকে। আহনাব হোয়াটসঅ্যাপে গিয়ে হানির বাবাকে ভিডিও কল করে আদো আদো ভাবে বাংলা বলার চেষ্টা করে, ঈদ মোবারক হানি। এলিসা, লিলিয়া আর স্মিথের সাথেও কথা হয়েছে। অর্ষা ভীষণ খুশি হয়। সবচেয়ে বেশি খুশি হয় অ্যানিয়ন আর ক্যাথিয়নকে দেখে। বাচ্চা দুটো কি রকম করে ফোনের স্ক্রিনে তাকিয়েছিল। এই পর্যায়ে অর্ষা কান্না আটকে রাখা অসম্ভব হয়ে পড়ে। ইমোশনাল হয়ে যায় সে। নেহা পিছন থেকে জড়িয়ে ধরে বলে, কাঁদো না আমার লক্ষ্মী ভাবি। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে ওদের সাথে। মেহেদি শুকানোর পর অর্ষা আর নেহা একসাথে তৈরি হয়ে নেয়। এরপর আহনাব, অর্ষা, আহির, নিহির, সিফাত, কেয়া আর নেহা একসাথে বের হয়। সবাই মিলে একটা রিসোর্টে একত্রিত হয়। সেখানে উপস্থিত থাকে আশিক, দিদার, নিহাল, লামিয়া, সুভাষ, জুই, মাহিত, রেশমি, সকাল আর সিয়াম। অর্ষা যেভাবে যেভাবে শিখিয়ে দিয়েছিল আশিক সেভাবেই সবার সাথে সিয়ামের পরিচয় করিয়ে দেয়। দুটো বড় টেবিলে একত্রিত করা সবাই গোল হয়ে বসে। নানান গল্প, হাসি, আড্ডায় মেতে ওঠে আসর। ঈদের আনন্দে জোয়ার বইছে সবার মনে মনে। সব জোড়ায় জোড়ায় দেখে আশিক দিদারকে বলে, আমার ভার্সিটিতে গিয়ে না হয় প্রেম করবো, কি বলি? দিদার কোকের বোতল চুমুক দিয়ে বলল, তাছাড়া আর উপায় কি? তোর তো শালা গার্লফ্রেন্ড দরকার নাই, খাওন পাইলে তুই খুশি। এটাও সত্য কথা। আশিক বিরক্ত হয়ে কবিতার মতো করে বলো, কেউ কেউ জোড়ায় জোড়ায় পায় সুখ, কেউ দেয় কোকে বোতলের মুখ। শালা আমারই একটা কপাল, এসব দেখলে হু হু করে আমার বুক। ওর বিখ্যাত আজইরা কবিতা শুনে সবাই একসঙ্গে হেসে ওঠে। আড্ডা, খাওয়া দাওয়া সবকিছু শেষ করে বাড়ি ফিরতে ফিরতে রাত হয়ে যায়। নিঃসন্দেহে আজকে ঈদটি সবার জন্যই ছিল অন্যরকম সুন্দর। বাড়িতে ফিরে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়ে অর্ষা। আহনাব ফ্রেশ হয়ে আসে, তখন উঠে বসে সে। আহনাব ব্যতিব্যস্ত হয়ে বলল, উঠতে হবে না, ঘুমাও তুমি। অর্ষা কিছুক্ষণ ইতস্তত করে আহনাবকে জড়িয়ে ধরে শক্ত করে। আহনাব মুচকি হেসে মাথায় হাত রাখে। কান্নাজড়িত কণ্ঠে অর্ষা বলে, সরি, ভুল হয়ে গেছে আমার, প্লিজ আমাকে দূরে সরিয়ে রাখবেন না, অনেক বেশি ভালোবাসি। অর্ষার মুখ দুহাতে আজলায় তুলে নেয় আহনাব। আঙ্গুল দিয়ে গালে আলতো করে বুলিয়ে বলে, সম্পর্কে রাগ, অভিমান, ঝগড়া হবে, ভুল বোঝাবুঝি হবে, তাই বলে ছেড়ে তো যাওয়া যাবে না। দূরে সরে রাখার জন্য তো ভালোবাসিনি। আচ্ছা, কবে বেসেছি বলতে পারো? হুম, ভালো হয়তো সেই দিনই বেসে ফেলেছি যেদিন প্রথম তুমি আমার দৃষ্টিতে পড়েছিলে। হয়তো পরিস্থিতি ছিল অন্যরকম আর আমার বোঝার ভুল ছিল, তাই দেরি হয়েছে উপলব্ধি করতে। জানি না কিছু, বলে ফের জড়িয়ে ধরে অর্ষা। আহনাফ হাসে, নিজেকে ছাড়িয়ে নিয়ে লাইট নিভিয়ে দেয়। ডিম লাইট জ্বলছে শুধু। অর্ষা মুখোমুখি বসে অর্ষা হাতটা নিজের হাতের উপর নেয়।
দুহাত টেনে কাছে নিয়ে আসে, কপালে কপালে ঠেকে কিছুক্ষণ দুজনে চুপ করে থাকে। দুজনের ভারী নিঃশ্বাস আর ফ্যানের শব্দ ব্যতীত অন্য কোনো শব্দ নেই। অর্ষার দুগালে হাত রাখে আহনাব। দৃষ্টি মিলে যায় দুজনার। নিঃশ্বাস ভারী হয়। ভারী কণ্ঠে আহনাব দ্বিতীয়বারের মতো নিজের অনুভূতিগুলো প্রকাশ করে বাক্যের মাধ্যমে। কখনো সুখ দেখা পাবো সেই দিনও ভাবিনি। যেই দিন তুমি এসেছিলে মেঘমন্দ কণ্ঠে, ভালোবাসি কথাটি শুনবো সেই দিনও বুঝিনি। যেদিন তুমি এসেছিলে অসার আবেগ আনন্দ বন্ধ চোখে পাতা ভেদ করে অশ্রু নির্গত হয়। সেই অশ্রুকণা চুমু খায় আহনাব। বুকের মাঝে নিয়ে শক্ত করে জড়িয়ে ধরে অর্ষাকে। এমন করে ভালোবাসার ভালো থাকুক দুটি ভালোবাসার মানুষ। গল্পটি কিন্তু সমাপ্ত। তবে হ্যাঁ, গল্পটির প্রতিটি চরিত্র ছিল একটি অন্যরকম ভালো লাগা। তাই তো যিনি লিখেছেন সে হয়তো আমাদেরকে কিছু বোনাস পর্ব দিয়েছেন। সেগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করব। গ্রুম গ্রুম মেঘের গর্জনে কানে তালা লাগার উপক্রম। যখনই আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে তখনই দুহাত কানে চেপে ধরছে অর্ষা। মেঘের এই গর্জনে তার বুকে ভারী হয়ে ওঠে। ভয়ে বুক কেঁপে ওঠে প্রতিটা গর্জনের মুহূর্তে। বাইরে ভারী বর্ষা। কখন থামবে এই বৃষ্টি তারও কোনো হদিস মিলছে না। পার্লারে দক্ষ নারী মহিলাটি রেশমিকে বিয়ের সাজে সাজাচ্ছে। এদিকে নিজের সাজসজ্জা শেষ করে পার্লারের ভিতর পায়চারি করছে অর্ষা। বৃষ্টির শব্দের সঙ্গে সঙ্গে তার নুপুরের শব্দ নিস্তব্ধ পার্লারে ঝংকার তুলছে। আজ অনেক দিন বাদে রেশমির বিয়ে উপলক্ষেই নুপুর পরা থেকে শুরু করে বেশ ভারী সাজেই সে সেজেছে। রেশমির সাথে সাথে লামিয়া আর জুঁয়ের সাজসজ্জাও এখনো চলছে। নিশ্চিন্ত মনে অর্ষা যখন বারংবার পায়চারি করছিল, জুঁই প্রায় বিরক্ত স্বরে তখন বলে উঠল, তোর হাঁটাহাঁটি থামাবি? একই তো, বাইরে বৃষ্টি হচ্ছে, তার উপর তোর নুপুরের ধ্বনি। মনে হচ্ছে কোনো অদৃশ্য প্রেতাত্মা ঘুরে বেড়াচ্ছে আশেপাশে। পার্লারের মেয়েগুলো জুঁইয়ের কথা শুনে হেসে ফেলে। অর্ষা নিশ্চিন্ত মেজাজে বিচরণ করে এবার রাগ। সে ক্ষোভের সাথে বলে, চিন্তা হচ্ছে এই বৃষ্টির মধ্যে ফিরবো কিভাবে আমরা? লামিয়া ঠোঁটে পার্লারের মেয়েটি তখন লিপস্টিক দিয়ে দিচ্ছিল। সে মেয়েটির হাত ধরে থামিয়ে অর্ষার দিকে তাকালো, রিল্যাক্স মুডে বলে, যেতে না পারলে বরপক্ষ এখানে আসবে, বিয়েটা না হয় পার্লারেই হবে, মন্দ কি বলো? অর্ষা কিছু বলতে গিয়েও থেমে যায়। ওদের সাথে কথা বলার মানে অযথা কথা বাড়ানো। কখনোই সিরিয়াসনেস ওদের মাঝে কাজ করছে না। তাই আর কিছু না বলেই সে গিয়ে একটা চেয়ারে বসে পড়ে। সেই সময় ফোন আসে আহনাফের। বান্ধবীদের ওপর রাগে প্রচণ্ড অনীহা চলে আসে অর্ষার মাঝে। তবুও সে ফোন রিসিভ করলো। ওপাশ থেকে আহনাফ মিষ্টি সুরে বল, রেডি হয়েছো সুইটহার্ট? অর্ষা রাগ করতে গিয়ে রাগ করতে পারে না, উল্টো হেসে ফেলে। এই মানুষটার প্রতি তার রাগ করার সাধ্য থাকলেও তো মানুষটার প্রতি ভালোবাসা আছে শুধু। মাঝে সাঝে চলে অভিযোগ, অনুযোগ কিংবা অভিমান। হাসি হাসি মুখ করে অর্ষা বলল, হ্যাঁ, তোমার বান্ধবীরা রেডি হয়েছে? রেশমি আরেকটু সময় লাগবে, ব্রাইডাল সাজ তো বাকিদের প্রায় হয়ে গেছে। ঠিক আছে, আমি তাহলে গাড়িতে অপেক্ষা করছি। সবার রেডি হওয়া হলে আমায় ফোন দিও। মানে, কোথায় আছেন আপনি? পার্লারের সামনে। এই বৃষ্টির মধ্যে আপনি কেন এসেছেন? বৃষ্টির পানি মাথায় পড়লেই তো আপনার জ্বর আসবে আবার। কি আশ্চর্য, বৃষ্টির ভয়ে কি এখন বাড়িতে লুকিয়ে থাকবো? তা বলছি নাকি আমি। এখানে এসে কাজটা ঠিক করেননি, আহিলকে পাঠিয়ে দিতেন। নাকের ডগায় সবসময় রাগ থাকে নাকি তোমার? জ্বর আসলেই তো খুব ভালো লাগবে, তাই না? সত্যি কথা বলবো? অর্ষা নিরুত্তর রইল, পাল্টা কোনো প্রশ্ন করল না। আহনাফ নিজ থেকে বলল, জ্বর আসলেই আমার ভালো লাগবে। ইয়ে মানে ভুলটুল কিছু করা যায়, বোঝো না? লজ্জায় গা লাল হয়ে ওঠে অর্ষা। সে উপস্থিত সকলের দিকে একবার চোখ বুলিয়ে নেয় না, কেউ তার দিকে তাকিয়ে নেই। সবাই সবার মতো করে ব্যস্ত। এই যাত্রার দ্বিতীয় দফায় লজ্জার হাত থেকে রক্ষা পাওয়া গেল। ভাগ্যিস আহনাফ সামনে নেই, না হলে সে লজ্জা পাওয়া নিয়ে আরো লজ্জা দিত।
অর্ষাকে ফের নিরুত্তর দেখে আহনাব বলল, কি হলো? এখনো তো কিছু করিনি, চুপ করে আছো কেন তাহলে? আপনি অনেক অসভ্য। রাখছি এখন, ওদের রেডি হওয়া হলে ফোন করব। অর্ষা লজ্জা পেয়েছে বুঝতে পেরে মনে মনে হাসে আহনাব। হেসেই বলে, ঠিক আছে, রাখো। বৃষ্টি মাথায় নিয়ে রেশমি সহ সবাইকে নিয়ে কমিউনিটি সেন্টারে উপস্থিত হয় আহনাব। বাড়ির লোকজন, আত্মীয় স্বজনরা রেশমিকে পেয়ে যেন জান হাতে ফিরে পেল। এমন হবেই না বা কেন? বরপক্ষে যে এলো বলে। রেশমি বসানোর পর ওর দাদি বারবার বিলাপ করছে, ছোটবেলায় কতবার কইছিলাম কড়াইতে লাইগে থাকা পোড়া খিচুড়ি খাইস না, তখন তো শুনিস নাই। এখন দেখ কেমন বৃষ্টি হইতেছে বিয়ের দিন। রেশমি দাদির কথা মনোযোগ নেই, সে বাকিদের সাথে ছবি তোলায় ব্যস্ত। ওর বাবা অবশ্য একবার চোখ রাঙিয়ে ইশারায় থামতে বলছেন। যদিও এইসব কথা কুসংস্কার ব্যতীত অন্য কিছু নয়, তবুও ছোটবেলা থেকে মনে করে অর্ষা আনমনে হেসে ফেলে। কি ব্যাপার, হাসছো কেন একা একা? পাশে দাঁড়িয়ে জিজ্ঞেস করলো আহনা। অর্ষা একবার তাকিয়ে দৃষ্টি নামিয়ে নিল, বুক বেয়ে বেরিয়ে আসলো চাপা দীর্ঘশ্বাস। আহনাফের মুখের দিকে পুনরায় দৃষ্টিপাত করে বলল, এমনি। কয়েক সেকেন্ড থেমে প্রসঙ্গ পাল্টে বলল, মাথায় বৃষ্টির পানি আপনার নির্ঘাত আজ জ্বর আসবে, এদিকে আসো, মুছে দিই। উফ, জ্বর আসতে দাও। রেশমির সাথে আমার বাসরটাও না হয় আবার হয়ে যাবে, মনে আছে আমাদের প্রথম এক হওয়া? কিন্তু বৃষ্টির রাতে। আহনাবকে কথা সম্পূর্ণ করতে দিল না অর্ষা। ডান হাত আহনাবের মুখের উপর রেখে বলল, দোহাই লাগে মুখটা বন্ধ করেন, আপনার কথাবার্তা আমায় ভীষণ লজ্জায় ফেলে দেয়। আহনাব হেসে ফেলে। সবাই দৃষ্টি অগোচরে অর্ষার হাতে চুমু খেয়ে বলে, ঠিক আছে, আপাতত এখনকার জন্য চুপ থাকলাম, বাকি হিসাব নিকাশ না হয় রাতে হবে। অর্ষাকে লজ্জার হাত থেকে বাঁচাতে গ্যাঞ্জাম পার্টির আগমন ঘটে তখন। রেশমি সুন্দর করে হেসে আহনাফের উদ্দেশ্যে বলে, ভাইয়া, বউ তো আপনারই, যখন মন চায় তখনই কথা বলতে পারেন, সময় দিতে পারেন, আদর করতে পারেন। আদর করার কথাটা বাড়াবাড়ি ভাববেন না যেন। আমি কিন্তু দেখছি আপনি অর্ষার হাতে চুমু খেয়েছেন, তাই বেফাঁস কথাটা বলে ফেলছি। যাই হোক, যদি কিছু মনে না করেন তাহলে অর্ষাকে নিয়ে যাই। মাহিদ ওরা আসার আগেই ওদের সাথে কিছু গ্রুপ ফটো তুলতে চায়। অস্বস্তি ও লজ্জায় স্থির হয়ে যায় আহনাফ। অর্ষার সাথে যতই দুষ্টুমি করুক না কেন, বাইরে কারোর সাথে সে এতটা সহজ কখনই হতে পারবে না। অথচ কত অবলীলায় না রেশমি কথাগুলো বলে ফেলে। অবশ্য ওরা তো এমনই। এতদিনে গ্যাঞ্জাম পার্টিকে পুরোটা না চিনতে পারলো, একটু একটু বেশ ভালোই চিনছে। অর্ষা লজ্জা পেয়ে মাথা নিচু করে রেখেছে। বাকিরা ভাবলেশহীন হয়ে রেশমি এহেন কথাবার্তা ওদের নিকট পান্তাভাত। রেশমি তখনও উত্তরের অপেক্ষায় মুখ পানে তাকিয়েছিল। সে কোনো রকম নিজেকে সামলে নিয়ে বলল, হ্যাঁ, শিওর। বরপক্ষ এলেও মিনিট 20 পর। কমিউনিটি সেন্টারে হই হুল্লা এবার কয়েক দফায় বেশি বেড়ে গেছে। প্রতিবারের মতো বরপক্ষে গেট ধরেছে গ্যাঞ্জাম পার্টির সদস্য। নিজের বিয়ে বলে রেশমি গেট ধরতে পারেনি। এই দুঃখে বেচারীরা যা তা একটা অবস্থা। বাকিরা যখন গেট ধরতে যাচ্ছিল, রেশমি তখন ওদেরকে ফিসফিস করে বলে দিয়েছে, টাকা বেশি করে নিবি। আর হ্যাঁ, আমাকেও কিন্তু ভাগ দিস প্লিজ। নিজের বিয়ে বলে এভাবে অবহেলা করিস না। আকুতি মিনতি শোনার চেয়ে গেট ধরাটা জরুরি বেশি ছিল বলে কেউ বিশেষ বার্তা দেয়নি। মাহিদের দুপাশে অল্প বয়সী ইয়ং ছেলে মেয়ে দিয়ে ভর্তি। সকাল কিছুক্ষণ পর পর লাজুক দৃষ্টিতে আহিলের দিকে তাকাচ্ছে। এদিকে গাঢ় নীল রঙের গ্রাউন্ড সকালকে দেখে আহিলের তো মরি মরি অবস্থা। আশিক একবার মেয়েগুলোর দিকে তাকিয়ে বুঝে নিল বেশ সুন্দরী মেয়েগুলো, কিন্তু গতবারের মতো ভুল করলে চলবে না। গতবার মেয়ে পটাতে গিয়ে জুই ও লামিয়া বিয়ের দিন অর্ষা রেশমির হাতে যেই চর খেয়েছে, এরপর দ্বিতীয়বার ভুল করাটাই নেহাতি বোকামি, বেমানান। তাছাড়া সেদিন দুটো চর গালে পড়লেও আজ সে 3টা চর পড়বে, এতে কোনো সন্দেহ নেই।
তৃতীয় চরটা কোথায় পড়বে কে জানে, নাকি তো নয়। যাক, সেসব চিন্তা ভাবনা, আগে টাকা তো উসুল করতে হবে। দুপক্ষের মধ্যে দর কষাকষি করতে গিয়ে ছোটখাটো একটা তর্কময় ঝড়গড় সৃষ্টি হয়ে বইকি, তবুও মেয়ের পক্ষ ছিল তাদের সিদ্ধান্ত অনড়। শেষমেশ মাহি তার চুপ থাকতে না পেরে বলে ফেলল, 10টা না 5টা না, আমার একটা মাত্র বইয়ের ভাই বোন, বন্ধুরা টাকা দাবি করছে, সেখানেও এত ক্যাচাল করলে চলবে? এই নাও তোমাদের টাকা। মেয়েপক্ষের আবদারে শেষমেশ পূর্ণ হলো। টাকা পেয়ে বরকে শরবত খাইয়ে আদর আপ্যায়ন করে ভিতরে নিয়ে যায় হয়। আহনাব, নিহাল আর সুভাষ এতক্ষণ সাইডে দাঁড়িয়ে সবটা দেখছিল। সুভাষ শেষে বলল, টাকার হিসাব তুললে মেয়েরা একদম ওস্তাদ। মনে নেই আমাদের বিয়ের সময়ও এমন করেছিল? শেষে কথাটি সুভাষ নিহালের উদ্দেশ্য বলল। নিহাল হেসে বলল, মনে থাকবে না আবার? আহনাফ মনে মনে মৃদু হাসল। একমাত্র তার নিজের বিয়েতেই সবকিছু এলোমেলো ঘটেছে। বিয়েটা যদি আবার নতুন করে করার কোনো উপায় থাকতো তাহলে কেমন হতো? সকালকে সামনে বসিয়ে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে আহিল। এতে করে আহিলের কি লাভটা হচ্ছে সকালে জানা নেই, তবে তার ভীষণ অস্বস্তি লাগছিল, সঙ্গে লজ্জাতেও ছিল। সকালের দৃষ্টি নত, সে কোন রকম ভাবে কম্পনরত স্বরে বলল, এভাবে কেন তাকিয়ে আছেন? কেন আবার? তোমাকে দেখছি। আশ্চর্য, তাই বলে এভাবে? যদি কেউ দেখে ফেলে? তোমার কি মনে হয় এতক্ষণ কেউ দেখেনি? দেখেছে, আতঙ্কিত স্বরে জানতে চাইল সকাল। অবশ্যই, কিন্তু তুমি এত ভয় পাচ্ছ কেন? ভয় পাওয়ার কিছু নেই, আজকে কেউ সন্দেহ করবে না, শিওর থাকো। তবুও তোমার বান্ধবীরা কোথায়? সকাল চোখ পাকিয়ে জিজ্ঞেস করে, ওদের দিয়ে কি দরকার আপনার? আরে ওদের কেন দরকার হবে আমার? এমনি জিজ্ঞেস করলাম, জানি না। এই দেখো, শুধু শুধু গাল ফুলিয়ে রেখেছো। আজ তোমার ভাইয়ের বিয়ে, আর অন্তত রাগটা না করে একটু হাসি খুশি থাকো। ঠিক আছে, আমি আচ্ছা ভাবির কাছে যাই। এখন তো আপনার জন্য দেখা করতে পারলাম না। সকাল বসা থেকে উঠে দাঁড়ায় ধরে আহিল, তখন পেছন থেকে হাত টেনে ধরে, হ্যাঁচকা টান কিছুটা কাছে এনে আচমকা গালে চুমু বসিয়ে দেয়। ঘটনাটি এত দ্রুত ঘটে যে বাকিরা কেউ লক্ষ্য করতে তো দূরে কথা, সকাল নিজেই বুঝতে পারছে না হুট করে কি হয়ে গেল। আর যখন বুঝলো, এক মুহূর্ত সেখানে রইল না, দৌড়ে পালিয়ে যায় রেশমির কাছে। ওর যাওয়ার পথে তাকে মিটিমিটি হাসছে আহিল। খুব বদমাশ হয়েছিস তাই না? পেছন থেকে সে আহিলকে কান ধরে বলল কেয়া। আহিল সামনে তাকিয়ে কেয়া আর সিফাতকে দেখে অবাক হয় এবং কিছুটা ভয়ও কাজ করছে, ওরা আবার দেখে ফেলেনি তো। সে ব্যথায় চাপা আর্তনা করে বলে উঠল, ব্যথা লাগছে আপু, ছাড়ো প্লিজ। কেয়া ওর কান ছেড়ে দিয়ে সামনে চেয়ারে বসলো, চোখ দুটো ছোট ছোট করে বলল, এই তাহলে কাহিনী চলছে সবার অগোচরে? আহিল এবার সিফাতের দিকে তাকালো। সিফাত মুচকি মুচকি হাসছে। আহিল ফাঁকা ঢোক গিলে বলল, তার মানে তুমি দেখেছো? তোর কি মনে হয় আমি অন্ধ? ছি ছি, তা হবে কেন? তবে তোমার দেখা উচিত হয়নি। তাই নাকি? তুই চুমু খেতে পারবি আর আমি দেখতে দোষ? লুকি লুকি প্রেম? হুম। সিফাত এবার কেয়ার পাশে চেয়ারে বসে আহিলের উদ্দেশ্যে বলো, তুমি বলতে পারছো না সে যখন লুকিয়ে লুকিয়ে প্রেম করতো তোমাদের তো বলেনি? আহিল পয়েন্ট খুঁজে পেয়ে উত্তেজিত হয়ে বলল, ঠিক তাই তো। কেয়া সিফাতের দিকে তাকায়, চোখ দুটো বড় বড় করে বলল, ও আচ্ছা, এখন ওর সাপোর্ট নেওয়া হচ্ছে। আরে বাচ্চা মানুষ, সাপোর্ট না নিলে হয় বলো? কেয়ার মাথায় হাত বুলিয়ে বলো সিফাত। এরপর তিনজনের কথা বলতে বলতে হাসে। ওদের আড্ডায় আশিক, দিদার সহ আরো কয়েকজন পরিচিত মুখ এসে যোগ দেয়। দূর থেকে কেয়ার দৃষ্টি যায় আহনাফের দিকে। সবাই থেকে একটু দূরে গিয়ে সে কারো সাথে ফোনে কথা বলার ভীষণ ব্যস্ত। গুটি কয়েকবার আহনাফের সাথে কথা হলে কখনো সরাসরি ক্ষমাটাও এখনো চাওয়া হয়ে ওঠেনি। কোথায় যেন একটা জড়তা কাজ করছে। এর চেয়েও বেশি কাজ করে অপরাধবোধ। ক্ষমতা চাওয়া অবধি যে এই অপরাধবোধের পরিসমাপ্তি ঘটবে না, সেটা কেয়া অন্তত এতদিনে হাড়ে হাড়ে টের পেয়েছে। তাই সে সিফাতের কাছে বলে আহনাফের দিকে এগিয়ে যায়। ততক্ষণে আহনাফের ফোনে কথা বলা শেষ। মুখের কাঠিন্য ভাবটা কেয়াকে দেখে সহজ করে। ভালো আছেন? জানতে চাইল কেয়া। প্রত্যুত্তরে আহনাফ স্মিত হেসে বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। ভাইয়া কোথায়? আসেনি?
এসেছে তো, ওই যে আহিলের সাথে গল্প করছে। পেছনে ঘুরে সিফাতকে দেখিয়ে বলল কেয়া। তারপর বাবুর কি অবস্থা? এই পর্যায়ে কেয়া একটু শব্দ করেই হাসলো। বলল আলহামদুলিল্লাহ। দুনিয়াতে আসলে পুরোপুরি বলতে পারবো। সাবধানে থাকবেন, নিজের যত্ন নেবেন। জি ভাইয়া। একটুখানি থেমে কেয়া ইতস্তত করে বলল, কিছু কথা বলতাম। অবশ্যই। জানি কথাগুলো শুনতে এখন হাস্যকর লাগবে হয়তো, অথবা মনে হতে পারে অযথা আলাপ। তবু না বলে স্বস্তি পাচ্ছি না। তাই সব জড়তা উপেক্ষা করে বলতে এসেছি, আমাকে মাফ করে দিন ভাইয়া। সেদিন এভাবে চলে যাওয়া ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। দয়া করে মাফ করবেন আমায়। এই প্রসঙ্গ উঠলে আহনাফ নার্ভাস হয়ে পড়ে ভীষণ। নার্ভাস সে এজন্য হয় না যে কেয়া সেই দিন পালিয়ে গিয়েছিল, বরং এজন্যই হয় যে সে ভুল মানুষকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। কেননা সে তো তখন বুঝতেই পারেনি তার রিয়েল অনুভূতিটা আসলে কেয়ার প্রতি নয়, বরং অর্ষার প্রতি কাজ করত। সে যথাসম্ভব নিজেকে সামলে নিয়ে বলা শুরু করে, এক্ষেত্রে আসলে আমারও ভুল ছিল। অর্ষার প্রতি আপনার পসেসিভনেস দেখে আমি মুগ্ধ হয়েছিলাম। মানে অসহায় কারো পাশে কাউকে দাঁড়াতে দেখে একজন মানুষ হিসেবে আমাদের যেমন মনোভাব তৈরি হয় সেরকম। সেই দিন থেকে একটা ভুল ভাবনা আমার মাঝে তৈরি হয়ে গিয়েছিল যে আমার হয়তো আপনাকে ভালো লাগে, এবং এই ভালো লাগাটা বিয়ে করার মতো। ভুল ছিল এটাই। এত তাড়াহুড়া না করে যদি আরেকটু সময় নিতাম নিজের মনটাকে বোঝার, তাহলে হয়তো আমি এটাও বুঝে যেতাম আসলে সেই দিন সেই মার খাওয়া মেয়েটাকে আমার ভালো লেগে গেছিল, মার থেকে বাঁচানো মেয়েটিকে নয়। এরপর বিয়েটা হলে একটা ঘোরের মতো। আপনি এভাবে চলে যাওয়াতে আমি সহ আমার পুরো পরিবার সবার কাছে অপমানিত হয়েছি। এই জিনিসটা আমার সবচেয়ে বেশি পোড়াতো। আমার ইগোতে হার্ট করছিল। আর ঠিক এই কারণে অর্ষাকে আমি মানতে পারতাম না। তার পাঁচটা স্বাভাবিক সম্পর্কের মতো আমাদের সম্পর্কটা এজন্যই শুরু থেকে সুন্দরভাবে এগোয়নি, সময় নিয়েছে অনেক। যতবার ওকে দেখতাম আপনার পালিয়ে যাওয়ার কথাটি আমার মনে হতো, রাগ লাগতো এটা ভেবে যে সেই দিন যদি ওকে মার খেতে না দেখতাম, আপনাকে না দেখতাম, তাহলে আমি এবং আমার পরিবারকে সবার কাছে দিয়ে অপমানিত হওয়া লাগতো না। আমার জেদ, রাগ আমার এত ডুবে রেখেছিল যে আমি ভাগ্যটাকে বিশ্বাস করতে ভুলে গেছিলাম। নিয়তি যে এমনটা ভেবে রেখেছিল এটা বুঝতে অনেকটা দেরি করে ফেলেছিলাম। কিন্তু আনন্দের বিষয় হচ্ছে ততটাও দেরি করিনি যে অর্ষাকে হারাতে হবে। দেরি হলে আমি বুঝতে পেরেছিলাম ভালোবাসা আর ভালো লাগা দুটো শব্দের মধ্যে ঠিক কতখানি ব্যবধান রয়েছে। আর তাই আপনার প্রতি এখন আর আমার কোনো রাগের ক্ষোভ কিছুই নেই। সত্যি বলতে সেসব অতীত নিয়ে একদমই ঘাটাঘাটি করি না। আমার বর্তমান ভবিষ্যৎ দুটোই এখন অর্ষাকে ঘিরে। আর আলহামদুলিল্লাহ, আমি প্রত্যাশার চেয়ে অর্ষার থেকে ভালোবাসা অনেক বেশি পেয়েছি। পায়। কথাগুলো শুনে কেয়া খুশি হয়। অর্ষা ভালো আছে আহনাবের কাছে, আহনাবও ভালো আছে অর্ষার সাথে। তার উপর দুটো মানুষের কোনো রাগ নেই। আল্লাহ সবকিছু কতটা না সহজ করে দিয়েছে। আহনাব স্মিত হেসে ফের বলে, ঠিক আছে, এসব কথা এখন থাক। দয়া করে আর গিল্টি ফিল করবেন না। আপনিও আগে সবকিছু ভুলে যান। এখন বরং চলুন ওদের সাথে আমরাও সময় দিই। জি ভাইয়া। বিয়েবাড়ির অনুষ্ঠান শেষ হয়ে জাঁকজমকভাবেই শুরু। বিদায়বেলা কান্নায় ভেঙে পড়ে কাছের মানুষজন। রেশমি কাঁদতে, এটা ভাবতে কষ্ট হলে বন্ধু মেনে নিয়েছিল। কেননা বাবা বাড়ি ছেড়ে অচেনা বাড়িতে সারা জীবনের জন্য যেতে হবে, এটা ভাবলেই তো কান্না পেয়ে যায়। রেশমি ওদের ভাবনার চেয়েও বেশি কান্নাকাটি করেছে। কান্না ভেঙে পড়ছে বন্ধুরাও। এক সাইডে দাঁড়িয়ে রেশমি বাঁধনহারা কান্না দেখছিল সকাল। তার মুখে বেদনার ছাপ, মুখটা মলিন হয়ে আছে। রেশমির যেন তার নিজেরও এখন কষ্ট হচ্ছে। পাশ থেকে আহিল এসে হালকা কেশে বলল, একদিন তুমিও এই সিচুয়েশনে পড়বে, দেখে রাখো কিভাবে কাঁদতে হয়। সকাল ভুরু কুঁচকে বলল, কেন? আমি কি কাঁদতে জানি না নাকি? আমি কি করে বলবো? খুব শখ আমার কান্না দেখার। একদমই নয়। সকালে চোখ মুখে ঠোঁটে সবসময় সকালের স্নিগ্ধ পরিবেশের মতোই সুন্দর হাসিটাও মানায়।
সকাল মৃদু হাসে। বাবা ডাক পড়ে তখন সে আলতো করে আহিলের হাত ধরে বলে, আসছি। আহিল ঘাড় কাত করে সায়দা জানালো। বাড়ি ফেরার পথে আহনাব অর্ষাকে দেখল তখন তার চোখ পানি টলমল করছে। আজকে গাড়ি ড্রাইভ করছে ড্রাইভারের পাশের সিটে আহিল আর তার পিছনে আহনাব এবং অর্ষা। বাবা মা অন্য গাড়িতে। অর্ষাকে টেনে আরো কাছে আনে আনে আহনাব। কাঁধ জড়িয়ে ধরে জিজ্ঞেস করে, কি হয়েছে, এত মন খারাপ কেন? অর্ষা দুদিকে মাথা নাড়িয়ে বলল, কিছু না। বলো না। রেশমির জন্য মন খারাপ। অর্ষা এবারও দুদিকে মাথা নাড়ালো। তাহলে? বলল আহনাব। আহনাবের বুকে এবার মাথা রাখলো অর্ষা। ধরে আসা কণ্ঠস্বরে বলল, বাবা মায়ের কথা খুব মনে পড়ছে। এক কথায় প্রেক্ষিতে আহনাব আর কিছু বলতে পারল না, শুধু শক্ত করে অর্ষার মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরল। পরম আদরে অর্ষার মাথা একটা চুমু খেয়ে মাথায় হাত বুলিয়ে বলল, ডোন্ট বি স্যাড মাই কুইন। সেই রাতেই আহনাবের জ্বর এলো, সাথে ঠান্ডাও লেগেছে। একের পর এক করে চায়ের কাপ খালি হচ্ছে। চা ব্যতীত অন্য কিছু আপাতত তার রুচিতে পছন্দ হচ্ছে না। আমিনা বেগম আর অর্ষা প্রতিটা বেলায় জোর করে খাওয়াচ্ছে, কখনো একটু খাচ্ছে তো কখনো আবার তার এক কথা স্থির থাকছে। জ্বর যদিও খুব বেশি নয়, তবে ঠান্ডাটা বেশ ভালোভাবেই লেগেছে। একটু পরপর হাঁচি কাশি তো আসছেই। জ্বর কমে আসায় ল্যাপটপ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কাজ করছিল আহনাব। আজও প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। অর্ষা বারান্দায় গিয়ে দাঁড়িয়ে আছে, দুহাত বারান্দায় গ্রিলে ফাঁক দিয়ে বের করে দিয়েছে। বৃষ্টির ছাট এসে শরীরে কিছুটা ভিজিয়ে গেলেও তার ভালো লাগছে। বিয়ের আগে কতবার যে বৃষ্টিতে ভিজেছে। ছোটবেলাটা বেশি সুন্দর ছিল। মায়ের বকুনি ভয়ে লুকিয়ে লুকিয়ে বৃষ্টি ভেজা মাঝে আলাদা রকম একটা আনন্দ ছিল। সেসব তো এখন অতীত। মন খারাপ থাকলেও সে বৃষ্টিকে খুব করে চাইতো একটু যদি বৃষ্টি হয়। কেন জানে না, বৃষ্টি আসলে তার মন অল্প হলেও ভালো হয়। আজও তার মনটা খারাপ, ভীষণ খারাপ। আর মাত্র 6 দিন আছে আহনাব বাংলাদেশে, এরপর আবার সুইজারল্যান্ড চলে যাবে। যদিও তার ঠিক 3 মাস পরই অর্ষা একেবারে সুইজারল্যান্ড চলে যাবে, তবুও এই 3 মাস যেন তার নিকট কয়েকশো যুগের ন্যায়। কি করে সে এতগুলো দিন আহনাববিহীন থাকবে কে জানে। ভিতর থেকে আহনাবের ডাক শুনে অজান্তে বুক ভিতর থেকে দীর্ঘশ্বাস চলে আসে। ওড়না দুহাতে পানি মুছতে মুছতে ভিতরে আসে, জিজ্ঞেস করে, কিছু লাগবে? ল্যাপটপ স্ক্রিন থেকে মুখ তুলে তাকায় আহনাব। পাল্টা প্রশ্ন করে, বৃষ্টির মধ্যে বারান্দায় কি করছো? কিছু না, এমনি দাঁড়িয়েছিলাম। কয়েক পলক তাকিয়ে থেকে আহনাব বলল, মন খারাপ? এদিকে আসো। হাত বাড়িয়ে ডাকলো আহনাব। অর্ষা বিনা বাক্যে গিয়ে আহনাবের পাশে বসলো। ল্যাপটপ বন্ধ করে সরিয়ে রাখলো আহনাব। অর্ষাকে পাঁচকোল করে নিজের কোলের ওপর বসালো। মৃদুস্বরে বলল, কি হয়েছে পাখি? অর্ষা নিরুত্তর। আহনাব বলল, বউ বলছি। বলো কি হয়েছে? আহনাব মুখ পানে তাকিয়ে অর্ষার বিষাদিত কণ্ঠে বলল, আপনাকে ছাড়া আমি থাকবো কিভাবে? আমাকে ছাড়া কে থাকবে বলো? মাত্র 6 দিন পরেই তো আপনি চলে যাবেন। ও এই ব্যাপার, তাতে কি? তুমিও তো যাবে, সুইজারল্যান্ড পড়বে, সব সময় আমার সাথে থাকবে। ছুটিতে আমরা দেশে আসবো বেড়াতে। আপনার কাছে যাওয়ার জন্য আমার 3 মাস অপেক্ষা করতে হবে। এই 3 মাস আমার আপনাকে ছাড়া থাকতে হবে। অর্ষার গালের সাথে গাল ঠেকিয়ে আহনাব বলল, কি করব বলো, উপায় তো নেই। আমাকে তো কাজের জন্য যেতেই হবে। থেকে যাওয়ার উপায় থাকলে নিশ্চয় তোমাকে রেখে যেতাম না। মনকে সামনে নিল অর্ষা। মৃদু সহাস্য বলল, ঠিক আছে, সমস্যা নেই, মাত্র 3 মাসই তো। আহনাব মুচকি হাসলো। অর্ষাকে কোল থেকে নামিয়ে বলল, চলো। কোথায়? অবাক হয়ে জানতে চাইল অর্ষা। আগে আসো তো। অর্ষার হাত ধরে ছাদের দিকে নিয়ে যাচ্ছে আহনাব। অর্ষা হতবাক হয়ে বলল, এ কি, ছাদে কেন যাচ্ছেন? বৃষ্টি হচ্ছে তো ওখানে। আহনাব কিছু বলল না। রিমঝিম বৃষ্টির মাঝে দুজনে গিয়ে ছাদের ফ্লোরে দাঁড়ালো। অর্ষা বারবার আকুতি করে বলেই যাচ্ছে, প্লিজ নিচে চলেন, বৃষ্টিতে ভিজিয়েন না প্লিজ, আবার জ্বর চলে আসবে আপনার। আহনাব মুচকি হেসে অর্ষাকে টেনে বুকে জড়িয়ে ধরল। অর্ষার কথা বলা বন্ধ হয়ে যায়। বৃষ্টির রিমঝিম শব্দ আর আহনাবের
বুকের হৃদয়স্পন্দ ব্যতীত অন্য কিছু তার মস্তিষ্ক হানা দিচ্ছে না। আমি জানি তোমার বৃষ্টি ভীষণ পছন্দ, শুধুমাত্র আমার জন্যই একা একা ভেজো না। আমার জ্বর আসে বলেই তুমি কেন ভিজবে না? স্বামীর জন্য এত স্যাক্রিফাইস করো। আমার স্বামীরা কি স্যাক্রিফাইস করতে জানি না? আমার সাথে বৃষ্টি বিলাস করা ভীষণ ইচ্ছে তোমার। মুখ ফুটে কেন বলো না? আপনার জ্বর আসবে, আসুক। জ্বর আসবে, চলে যাবে, কিন্তু সুন্দর মুহূর্ত কি বারবার আসবে? এক পক্ষ সবসময় কেন স্যাক্রিফাইস করবে? যেই স্যাক্রিফাইস আপনাকে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে, সেই স্যাক্রিফাইস আমার দরকার নেই পাগলি। স্যাক্রিফাইস মানেই তো বিসর্জন। কিছু না কিছু বিসর্জন দেয় বলেই তো সেটাকে স্যাক্রিফাইস বলে, তাই না? অর্ষার বলার মতো কিছু নেই, সে চুপ করে আছে। বৃষ্টির পানিতে দুজনে ভিজে একাকার। আহনাব ডাকে, অর্ষা। হুম। ক্ষীণস্বরে প্রত্যুত্তর করে বলল অর্ষা, ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। হাজারবার, লক্ষবার, কোটিবার একটি কথা বলবো, ভালোবাসি। আমি কি এতগুলো ভালোবাসি বাসতে হবে? আহনাব হাসে। অর্ষা বলে, শুনুন না, বলো না। একটা কথা বলি, বলো না। অনেকগুলো বলো। হালকা করে আহনাবের বাহুতে কিল দেয় অর্ষা। আহনাব শব্দ করে হাসে। কি সুন্দর সেই মুহূর্ত! প্রতিটা নারীর জীবনে এমন মুহূর্তে আসুক। আহনাব বুক থেকে মাথা উঠিয়ে মুখ পানে তাকালো অর্ষা। এখনো দুজনে একে অপরের সাথে আলিঙ্গনবদ্ধ। বৃষ্টিতে কাঁপন ধরে গেছে শরীর। কাঁপান্বিত কণ্ঠে সে বলল, আহনাব পলকহীন তাকিয়ে থাকে। প্রথমবার সে অর্ষার মুখে তুমি সম্বোধন শুনছে। মন্দ লাগছে না, বরঞ্চ আদরে লাগছে। অর্ষা ফের বলে, আমার উপস্থিতি তোমার জীবনে কেমন পরিবর্তন এনেছে আমি সেটা জানি না, কিন্তু বিশ্বাস করো, আমার জীবনটা সেই দিন থেকে একটু একটু করে রঙিন হতে শুরু করেছে যেই দিন তুমি এসেছিলে।